আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ তৌফিক আহমেদ, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। তো শিক্ষার্থীবৃন্দ, বরাবর নেই, আমরা গত ক্লাসে পড়েছিলাম দিল্লি সালতানাতের রাজবংশসমূহ সম্পর্কে স্টাডি করেছিলাম। তো ধারাবাহিকভাবে আজকে আমরা দিল্লি সালতানাতের প্রথম বংশ, একদম প্রতিষ্ঠাতা বংশ, যে বংশের লোকে দিল্লি সালতানাতটা প্রতিষ্ঠা করেছিলেন, তার বংশ মামলুক বংশ অথবা তথাকথিত দাস বংশ। তাহলে আমরা উপরে লিখেছি মামলুক বংশ 1206 থেকে 1290। তাহলে আমরা যদি হিসাব করি 1206 থেকে 1290, সর্বমোট 84 বছর দিল্লি সালতানাতের প্রথম বংশ মামলুক বংশই বলি আর দাস বংশই বলি, টোটাল 84 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। এটিকে বারবার বলছি 84 বছর, কারণ এটা পরীক্ষায় আসে। তাইলে দিল্লি সালতানাত মূলত প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ঘুর রাজ্যের মহান অধিপতি মোহাম্মদ ঘুরি। মূলত মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত দাস ছিলেন কুতুবউদ্দিন আইবেক, এবং প্রেক্ষাপটটা হচ্ছে এরকম: কুতুবউদ্দিন আইবেক তার মনিব এবং মালিক মোহাম্মদ ঘুরি 1191 এবং 1192 ভারতের দিল্লির তরাইনের প্রান্তরে দুটি বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছিল। একটিকে বলা হয় তরাইনের প্রথম যুদ্ধ 1191, আর অপরটিকে বলা হয় 1192 খ্রিস্টাব্দে যেটি সংঘটিত হয়েছিল, এটিকে বলা হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজের সঙ্গে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে, অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। মোহাম্মদ ঘুরি জয়লাভ করার পরে তিনি তার বিশ্বস্ত অনুচর কৃতদাস কুতুবউদ্দিন আইবেককে দিল্লির শাসনের ভার ন্যস্ত করে তিনি তার স্বরাজ্যে অর্থাৎ গজনি বা ঘুরে চলে যান। এই হচ্ছে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার সংক্ষেপ ইতিবৃত্ত। তাহলে কুতুবউদ্দিন আইবেক 1192 খ্রিস্টাব্দ থেকে তাকে যখন দিল্লি শাসনভার ন্যস্ত করা হয়, তিনি 1192 খ্রিস্টাব্দের পরে হানসি, মেরাট, রণথম্বর, বারাণসী, দিল্লি 1192 খ্রিস্টাব্দে এই প্রভূত এলাকা তিনি জয় করেছিলেন। এরপর 1194 খ্রিস্টাব্দে আবার তিনি তার মনিব কুতুবউদ্দিন মোহাম্মদ ঘুরির সঙ্গে কুতুবউদ্দিন আইবেক তিনি আবার কনৌজ জয় করেন। 1197 খ্রিস্টাব্দে উল্লেখ্য, 1197 খ্রিস্টাব্দে তিনি কুতুবউদ্দিন আইবেক তার পাশের রাজ্যের ভিরার অধিপতি দ্বিতীয় ভীমদেব তাকে পরাজিত করেন। এখানে উল্লেখ্য যে 1178 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের যিনি মালিক, যিনি ঘুর রাজ্যের গজনি রাজ্যের অধিপতি ছিলেন, মোহাম্মদ ঘুরি পর্যন্ত এই ভীমদেবের কাছে পরাজিত হয়েছিলেন। আর তাই তিনি মনিবের এই যে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য 1197 খ্রিস্টাব্দে তিনি ভীমদেবকেও পরাজিত করেন। এরপরে 1197 থেকে 98 খ্রিস্টাব্দের ভিতরে তিনি আবার বাদায়ুন, চাঁদোয়া, কালিঞ্জর প্রভৃতি এলাকা জয় করে পুরো উত্তর ভারত তিনি তার রাজ্যের অধিভুক্ত করেন। এইভাবে 1206 খ্রিস্টাব্দে ঘুরের মহান অধিপতি কুতুব মোহাম্মদ ঘুরি যখন মৃত্যুবরণ করেন, তখন ঠিক সেই সময়ে কুতুবউদ্দিন আইবেক দিল্লি ছেড়ে তিনি লাহোরে চলে আসেন। লাহোরে চলে আসে নিজেকে মালিক এবং সিপাহসালার উপাধি গ্রহণ করেন। পরবর্তীতে 1208 খ্রিস্টাব্দে যেহেতু মোহাম্মদ ঘুরি কোনো জীবিত পুত্র ছিল না, বিধায় তার ভ্রাতুষ্পুত্র গিয়াসউদ্দিন মাহমুদ 1208 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেককে ভারতের দিল্লিটা অর্থাৎ ভারত উপমহাদেশটা পুরোটা ছেড়ে দেন এবং তাকে তিনি যে তার চাচার পিতৃদাস ছিলেন এটির একটি ইমানসিপেশন মুক্তির ছাড়পত্র প্রদান করেন এবং তাকে
ভারত শাসনের স্বাধীনতা দান করেন, তখন থেকেই 1206 বলি আর 1208 বলি, তখন থেকেই মূলত কুতুবউদ্দিন আইবেককে দিল্লি সালতানাতের স্বাধীন সুলতান বলা হয়। আর সেই থেকেই দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ ঘুরি কৃতদাস অনুচর কুতুবউদ্দিন আইবেক। তার প্রতিষ্ঠিত বংশ ছিল মামলুক বংশ অথবা দাস বংশ। তাহলে আমি শুরুতেই বলেছিলাম আগের ক্লাসে, দিল্লি সালতানাতে 5টি বংশ শাসন করেছিলেন। তারা হচ্ছে মামলুক বংশ বা তথাকথিত দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। আমরা ধারাবাহিকভাবে আজকে কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত মামলুক বংশ বা দাস বংশ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করছি মামলুক বংশ। এই যে আমি উপরে লিখলাম মামলুক বংশ 1206 থেকে 1290। এটাকে দাস বংশ বলে অনেকে অভিহিত করেন, এবং কেন এটাকে দাস বংশ বলা হয় এবং কেন বলা যাবে না, যৌক্তিক নয়, এও আমি পরবর্তীতে ব্যাখ্যা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দাস বংশের প্রতিষ্ঠাতা লিখব। তিনি হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক ভারতের দিল্লি সালতানাতি বলি আর প্রথম বংশ দাস বংশ বলি তিনি এর প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি শাসন করেছিলেন 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে কুতুবউদ্দিন আইবেকের পরে যিনি শাসন করেন, যার সম্পর্কে বলা হয় তিনি তার ছেলে ছিলেন অথবা কেউ বলেন ভ্রাতুষ্পুত্র ছিলেন, আবার অধিকাংশ ঐতিহাসিক মনে করেন তিনি কেউই মূলত ছিলেন না। রাজ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, গোলযোগ যেন সৃষ্টি না হয়, সেই জন্য তাৎক্ষণিকভাবে একজন লোককে বসানো হয়েছিল, তিনি হচ্ছেন আরাম শাহ। আরাম শাহ তিনি 1210 থেকে 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। তার এই 1 বছর সময়ের ভিতরে মূলত 1210 থেকে 11 না 1210 তিনি শাসন করেছিলেন। আমি ওটাকে কেটে দিচ্ছি 1210। তাহলে এরপরে এই 1 বছর সময়ের ভিতরে অনেক গোলযোগ বেঁধে যায়, রাজ্যে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। পরবর্তীতে আরাম শাহের পরে কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাতা, কুতুবউদ্দিন আইবেকের মেয়ের জামাতা, যিনি বদায়ুনের শাসনকর্তা গভর্নর ছিলেন, তিনি 1211 খ্রিস্টাব্দ থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি সালতানাতের দায়িত্বভার গ্রহণ করেন। তাহলে এরপরে হচ্ছে কে, পুরো নামটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন, পরহেজগার লোক ছিলেন, বিখ্যাত একজন দরবেশ ছিলেন। শামসুদ্দিন ইলতুৎমিশ, যাকে আরবিতে বলা হয় আলতামাশ। এই শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার শাসনভার পরিচালনা করেন, এবং এই সুদীর্ঘ সময়কালে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দিল্লি সালতানাতের যে বিদ্রোহী শক্তি ছিল সকলকে কি করেন, সকলকে তিনি দমন করেন, এবং কুতুবউদ্দিন আইবেকের সদ্য প্রতিষ্ঠিত একটি বংশকে তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন। আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব, শুধু একজন শাসককে নিয়ে আমরা একদিন একটা টপিক আলোচনা করব। তাহলে আজকে আমরা সিকোয়েন্সটা আলোচনা করছি কার পরে কে। শামসুদ্দিন ইলতুৎমিশ 1211 থেকে 1236। এটি কথা না বললেই নয়, যেহেতু তিনি কুতুবউদ্দিন আইবেকের পর আরাম শাহ মূলত কোনো শাসক না, জাস্ট তিনি কিছু সময় ছিলেন বিধায় নামটা লেখা। শামসুদ্দিন ইলতুৎমিশ পুরো দিল্লি সালতানাত থেকে এই মঙ্গল আক্রমণ থেকে বলি অথবা অভ্যন্তরীণ বিদ্রোহ থেকে বলি, বৈদেশিক সম্পর্কের দিক দিয়ে বলি, সব দিক দিয়ে এটিকে একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেছিলেন। বিধায় শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয় দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমি এখানে সংক্ষেপে লিখে রাখলাম প্রকৃত প্রতিষ্ঠাতা।
1211 থেকে 1236। তারপর 1236 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলতুৎমিশের 4 ছেলে ছিলেন, 1 মেয়ে ছিলেন। এখন সবচেয়ে যোগ্য ছিলেন তার মেয়ে, ইতিহাস বিখ্যাত নারী সুলতানা রাজিয়া, যার নাম সবাই হয়তো জানো, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার ব্যাপারে রাজ্যের আমির উমরাগণ সবাই তাকে মেনে নিতে পারছিলেন না। এর একটাই কারণ, তার কোনো দোষ ছিল না, তার কোনো রাজ্য পরিচালনার কোনো দক্ষতা, সামরিক দক্ষতা, শক্তিমত্তা কোনো কিছুর অভাব ছিল না। একটাই তার দোষ ছিল, সেটি হচ্ছে তিনি ছিলেন নারী। আর তার পরিপ্রেক্ষিতে রাজ্যের আমির উমরাগণ এবং ইলতুৎমিশ কর্তৃক প্রবর্তিত বন্দেগানি চেহেলগান বা 40 চক্র কি করেছিলেন, তারই প্রথম ছেলে রুকনউদ্দিন ফিরোজ শাহকে রুকনউদ্দিন ফিরোজ শাহ, লেখাগুলো হয়তো বোঝা যাবে না, আমি বলছি সেজন্য একটু ক্লিয়ার করে লিখতে পারছি না। রুকনউদ্দিন ফিরোজ শাহ তিনি 1236 খ্রিস্টাব্দ 1236 খ্রিস্টাব্দ 1 বছর শাসন করেন। অর্থাৎ পিতার অন্তিম নির্দেশকে উপেক্ষা করে 40 চক্র কি করেছিল, রাজ্যের অভ্যন্তরীণ যে আমির উমরাগণ ছিলেন তারা রুকনউদ্দিন ফিরোজ শাহর পক্ষ নিয়ে তাকে এবং তার পিতার নির্দেশকে উপেক্ষা করে রুকনউদ্দিন ফিরোজ শাহকে ক্ষমতায় বসিয়েছিলেন। পরবর্তীতে সুলতানা রাজিয়া, তারই বোন, ইলতুৎমিশের যোগ্য কন্যা সুলতানা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে আবার সিংহাসনে বসেন। সুলতানা রাজিয়া, তার শাসনকাল ছিল 1236 থেকে 40। 1240 খ্রিস্টাব্দে সুলতানা রাজিয়া মৃত্যুবরণ করার পরে এখানে অনেক চমকপ্রদ একটি ঘটনা আছে। আমরা সুলতানা রাজিয়া একদিন একটা টপিক আলোচনা করব, ওখানে জানবো। সুলতানা রাজিয়ার পরে ক্ষমতায় আসেন মইজুদ্দিন বাহরাম শাহ, আমি সংক্ষেপে লিখলাম বাহরাম শাহ। বাহরাম শাহ তিনি ছিলেন ক্ষমতায় 1240 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1240 থেকে 1242 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে বাহরাম শাহকে দমন করার পরে, পরাজিত করার পরে, অর্থাৎ তিনি যখন অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন, তখন তার থেকে ক্ষমতা চলে আসে রুকনউদ্দিন ফিরোজ শাহ। এই দীর্ঘদিন শাসন পরিচালনা করতে পারেননি, সুলতানা রাজিয়া তার থেকে শাসন জোরে নিয়ে নিয়েছিলেন। এই প্রতিশোধ নেওয়ার জন্য 1242 খ্রিস্টাব্দের পরে আবার রুকনউদ্দিন ফিরোজ শাহর ছেলে আলাউদ্দিন মাসুদ শাহ, মার্কেট একটু প্রবলেম, আলাউদ্দিন মাসুদ শাহ। আলাউদ্দিন মাসুদ শাহ তিনি 1242 থেকে 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। আমি মূলত আলোচনা করছি প্রতিটি শাসকের বিস্তারিত নিয়ে আলোচনা করছি না, আমরা এক একজন শাসককে এক একদিন আলোচনা করব। আমি মূলত মামলুক বা তথাকথিত দাস বংশের যে একটা পর্যায়ক্রম আছে বাই টার্ন, সেটিকে আলোচনা করছি। তাহলে আলাউদ্দিন মাসুদ শাহ 1242 থেকে 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি দাস বংশের শাসনকার্য পরিচালনা করেছিলেন। এবার 1246 খ্রিস্টাব্দের পর আবার ইলতুৎমিশেরই ছেলে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ তিনি ছিলেন 1246 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত। হয়তো বুঝতে যাচ্ছে না, আমি আবার বলি 1246 থেকে 1266 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে এই দাস বংশের আর কোন লোক দাস বংশের শাসন কার্য পরিচালনা করেননি। মূলত নাসিরউদ্দিন মাহমুদের শ্বশুর ছিলেন একজন, যিনি ইতিহাস বিখ্যাত শাসক, দাস বংশের অন্যতম একজন শাসক, যার বিখ্যাত একটি পলিসি ছিল আয়রন পলিসি, ব্লাড এন্ড আয়রন পলিসি। অর্থাৎ জনগণকে কিভাবে সরকারের প্রতি বলি আর শাসকের প্রতি আনুগত্য করা যায়
এবং বিদ্রোহ কিভাবে দমন করা যায় তার একটি পলিসি ছিল, সেই পলিসির নাম ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। পরীক্ষায় প্রায়শই আসে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কে প্রবর্তন করেন এবং কেন প্রবর্তন করেছিলেন, আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে নাসিরউদ্দিন মাহমুদ শাহের শ্বশুর, হ্যাঁ, মূলত তার নাম ছিল গিয়াসউদ্দিন বলবন, আমি সংক্ষেপে লিখলাম বলবন। তিনি 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গিয়াসউদ্দিন বলবন দিল্লি সালতানাতের দাস বংশকে প্রতাপের সাথে শাসন করে আসছিলেন। পরবর্তীতে বলবনের পরে আমরা একটু এদিকে আসি, বলবনের পরে তারপরে ছিলেন বুগরা খান। বুগরা খান তিনি শাসনকার্য পরিচালনা করেননি। বুগরা খানের ছেলে কায়কুবাদ। কায়কুবাদ তিনি 1287 থেকে 89, 1287 থেকে 89 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেছিলেন কায়কুবাদ। এবং এরপরে সর্বশেষ কায়ুমার্স, সুলতান কায়ুমার্স। এই কায়ুমার্সকে পরাজিত করে মূলত দিল্লি সালতানাতের দ্বিতীয় বংশ খলজি বংশ শাসনকার্য পরিচালনা করবে। তাহলে কায়ুমার্স। এখন আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম দিল্লি সালতানাতের মামলুক বংশের শাসকদের পর্যালোচনা করছিলাম সংক্ষেপে। আমরা প্রতিটি শাসককে এক একটা টপিক আলোচনা করব পরবর্তীতে। তাইলে আমরা এখানে দেখি টোটাল শাসক কতজন ছিলেন। কুতুবউদ্দিন আইবেককে যদি 1 নাম্বার দেই, 2 আরাম শাহ, 3 শামসুদ্দিন ইলতুৎমিশ, 4 রুকনুদ্দিন ফিরোজ শাহ, 5 সুলতানা রাজিয়া, 6 মইজুদ্দিন বাহরাম শাহ, 7 আলাউদ্দিন মাসুদ শাহ, 9 নাসিরউদ্দিন মাহমুদ শাহ, 10 বলবন, কুতুবউদ্দিন আইবেক, আরাম শাহ, শামসুদ্দিন ইলতুৎমিশ 3, রুকনুদ্দিন ফিরোজ শাহ 4, সুলতানা রাজিয়া 5, মইজুদ্দিন বাহরাম শাহ 6, আলাউদ্দিন মাসুদ শাহ 7, নাসিরউদ্দিন মাহমুদ শাহ 8, বলবন 9, কায়কুবাদ 10, কায়ুমার্স সর্বশেষ শাসকের নাম কায়ুমার্স 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে জানলাম দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক। মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। একটির নাম হচ্ছে প্রকৃত নাম মামলুক বংশ, আর এটিকে মানুষ অবহেলা করে দাস বংশ বলতেন। এই জন্য ইতিহাসে দাস বংশটা রয়ে গেছে। দাস বংশ বলি অথবা মামলুক বংশ বলে প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। এখানে লিখেছিলাম কুতুবউদ্দিন আইবেকের পরে যিনি এটাকে সুসজ্জিত করেন শামসুদ্দিন ইলতুৎমিশ, তাকে বলা হয় মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এবং এতে শাসক ছিলেন কতজন? টোটাল 11 জন। প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক, সর্বশেষ শাসক কায়ুমার্স। এবং টোটাল শাসনকালটা হচ্ছে 1206 থেকে 1290 এবং ডিউরেশনটা হচ্ছে 84 বছর। তা আমি এখানে যা বললাম প্রত্যেকটাই জ্ঞানমূলক প্রশ্নে আসবে। যেমন কিভাবে মামলুক বংশ শাসনকাল কত থেকে কত? 1206 থেকে 1290। যদি বলা হয় মামলুক বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবেক, মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে শামসুদ্দিন ইলতুৎমিশ, মামলুক বংশ সর্বশেষ শাসকের নাম কি? কায়ুমার্স। মামলুক বংশ কতজন শাসক ছিলেন? 11 জন। অথবা যদি বলা হয় দাস বংশের সর্বশেষ শাসকের নাম কি? কায়ুমার্স। দাস বংশ কতজন শাসক ছিলেন? 11 জন। দাস বংশ টোটাল কত বছর শাসন ক্ষমতা অধিষ্ঠিত ছিল? 84 বছর। এর ভিতরে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন হবে মোস্ট ইম্পর্টেন্ট দুইটি। আমরা কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে একটি প্রশ্ন, শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে দুটি প্রশ্ন, সুলতানা রাজিয়া থেকে একটি প্রশ্ন পরবর্তীতে বাই টার্মস আলোচনা করব। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মামলুক বংশকে কেন দাস বংশ বলা হয় এবং এর আধুনিক ঐতিহাসিকগণ একে কেন দিল্লির প্রাথমিক তুর্কি সালতানাত বলেন, এর বিস্তারিত নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার
সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।